নতুন কেউ যখন লড়াই শুরু করে খুব কম মানুষ আছে যারা সহযোগিতা করে। তু হে মেরা জাদুকর, তু হে মেরা হামসফর, তু হে বেখবর। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল, সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন। বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়, কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাকলাম এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচার সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 24/7 তাজা সমাচার আর আমি সপ্তর্ষি। বন্ধুরা, আজ আমরা আমাদের মধ্যে ফেমাস সিঙ্গার নান আদার দেন রেনিসাকে পেয়ে গেছি। রেনিসা, প্রথমে তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস। তোমার জার্নিকে সত্যি সাধুবাদ জানাতেই হয়। অনেক ধন্যবাদ। রেনিসা, প্রথমে তো জানতে চাইবো যে প্রথমবার আলাপচারিতা আমরা করতে এসেছি তোমার সাথে, তোমার এই জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? মানে তোমার স্কুলিং বলো, তোমার এডুকেশন বলো, বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, একটু যদি আমাদেরকে বলো। আমার জন্ম দুর্গাপুরে, বর্ধমানের দুর্গাপুরে। সেখান থেকেই সবকিছু শুরু। ছোট থেকে আমার 4 বছর বয়সে প্রথম আমার হারমোনিয়াম ছোঁয়া মায়ের হাত ধরে। তারপরেই আমার এক দাদু ছিলেন, তার কাছে আমার ক্লাসিক্যাল স্টার্ট হয়। সেখান থেকে গানের জার্নিটা শুরু। সবটাই মায়ের ইচ্ছেতেই গানটা শুরু করা। সেখান থেকে যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে আমি স্টেজ পারফর্ম করতাম। সেটা বেশ কয়েক বছর যাওয়ার পরে গানটা আমার স্টপ হয়ে যায়। ফ্যামিলির একটা কারণের জন্যই সেটা আমার স্টপ হয়ে যায়। সেটা বিগত অনেকগুলো বছর আমার গানটা স্টপ থাকে, আমি একদমই গানটা করতে পারতাম না। সেটা একটা ভীষণ যন্ত্রণার জায়গা ছিল আমার, কারণ ছোট থেকে যে জিনিসটা নিয়ে আমি বড় হয়েছি সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, মানে আমাকে করতে দেওয়া হচ্ছিল না, সেই কারণে সেটা আমার কাছে খুব যন্ত্রণা ছিল। সেটা বিগত বেশ কয়েক বছর যাওয়ার পরে আবার আমি নতুন করে সেটা শুরু করি। সেই জার্নিটা আমার শুরু হয় আবার 2019 সাল থেকে। 2019 সালে, করোনা ঠিক একটু আগে। একদম একদম একদম, হ্যাঁ। তো ঠিক 2019 সালে যখন আমি শুরু করি তখন তো আমার কাছে টোটাল মার্কেটটাই একটা একদম নতুন করে নিজে আসা। এই বেশ কয়েকটা বছরে অনেকে সেখানে এসছেন এবং তাদের জায়গা তৈরি করে নিয়েছে, মানে আমি সেখানে একদমই নতুন। সেই নতুন হয়ে নিজেকে প্রকাশ করার যে লড়াইটা, এবং সেই সময় আমি একদমই একা, মানে আমার বাচ্চাকে নিয়ে আমি সেই জার্নিটা শুরু করি। তো সেটা আমার কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল এবং ভেতরে একটা জেদ ছিল যে আমি করবই, আমি এগোবই। তো সেখান থেকে জার্নিটা শুরু।
এবং দুর্গাপুর থেকে, এবং সাথে তখন আমি একটা জবও করি, মানে যেহেতু আমি সিঙ্গেল কাজ করছি, মেয়েকে নিয়ে থাকছি, তো সেখান থেকে আমার একটা আর্নিং এর জায়গা, সেখান থেকে আমি একটা জব করি। জব সামলানোর সাথে সাথে, বাচ্চা সামলানোর সাথে সাথে আমি গানটাকে স্টার্ট করি, এবং সেখান থেকেই কলকাতার এক মিউজিক ডিরেক্টরের সাথে আমার যোগাযোগ হয়। তার সাথে যোগাযোগ করে, জানতে পারি? হ্যাঁ, তার নাম সুরজিৎ ঘোষ। তার সাথে যোগাযোগ হয়, এবং সেখান থেকে তার কাছে আমার আসা, মানে ঢোকাটা সেখান থেকে। তার কাছে কিছুদিন গানটা করি এবং সেখানে কিছু অ্যালবাম আমার হয়, এইভাবে প্রকাশ পায়, এইভাবে রেনিসাকে জানতে পারে। কটা অ্যালবাম বেরিয়েছিল সেই মানে সময়? ওটা পরপর 5-6টা আমার অ্যালবাম বেরিয়েছে, এবং প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে যে আমার গানের অ্যালবাম আসার আগেই আমার লেখা, মানে আমার কবিতা, মানে আমার নিজের কবিতা, যেটা আমি সত্যি কখনো প্রকাশ করিনি, সেটাও উনি আমার ভেতর থেকে সেটা বার করে সেটাকে প্রকাশ করেন, এবং নিজস্ব ইউটিউব চ্যানেলে সেটা আমার প্রকাশ পায়। সেখান থেকে আমার জার্নিটা স্টার্ট হলো। তো জার্নিটা স্টার্ট হচ্ছে কবিতা দিয়ে, এবং কবিতা, এবং সেই সময় আমি একটা জিনিস বলতে চাই যে নতুন কেউ যখন লড়াই শুরু করে, খুব কম মানুষ আছে যারা সহযোগিতা করে, মানে চেষ্টাই করা হয় তাকে যাতে উঠতে দেওয়া না হয়। তো সেরকমই যখন আমার কবিতা প্রথম এলো, এবং সেখানে সেইগুলো নিয়েও আমাকে প্রচুর বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন ধরনের কি বলবো, মানে লেখ পুল করা যাকে বলে, যে কবিতা, কবিতা কোথাও জান কি করে কবিতা চলে এলো, কি করে কবিতা, মানে এই ব্যাপারটা আর কি। তো সেইটাকে ওভারকাম করা, সেটাকে নিয়ে লড়া, মেন্টালি নিজের সাথে নিজের লড়াই, সেইটাকে আমি করেছি। তারপরেই কবিতার বই আমার কলকাতা বুক ফেয়ারে বেরোয়, এবং সাথে গানটাও। গান বছরে মানে বুক ফেয়ারে যেটা বেরিয়েছিল বইটা? 2024-এ। 2024 আমার বইটার নাম হচ্ছে মনের হদিশ। হ্যাঁ, তো তার আগে অ্যালবাম রিলিজ হয়, অ্যালবামটা রিলিজ হয় 2022 সালে, মানে পর পর আমার হতে থাকে। এই হতে হতে আমার বম্বে থেকে একটা অফার আসে, সেখানেও এক কম্পোজার, আমার অ্যালবাম হয়তো তার কাছে কোনোভাবে পৌঁছেছিল, সেখান থেকেই উনি আমাকে চুজ করেন, এবং বম্বেতে যাই প্রথম একদম একা, সেটাও আমার কাছে একটা বিশাল অপরচুনিটি। আমি ইয়েতে যাই আপনার 2023-এ বম্বেতে। তো 2023 সালে আমি বম্বে যাই, সেখানে যেটা ইনক্লুড, মানে আমার গানটা নিয়ে জার্নি স্টার্ট হয়, সেখান থেকে আমার লেখাটা আসে। আমার বম্বেতে যখন আমি গানটা করতে যাই, মানে রেকর্ডিং করতে যাই, সেখানে তারা আমাকে অ্যাজ এ মডেলও চুজ করে, মানে সেখানে আমি মডেলিং ক্যারিয়ারও আমার স্টার্ট হয়। তো এইভাবে আমার জার্নিটা শুরু হয়, এবং আমার গান যেটা রিলিজ হয়েছে বম্বে থেকে, সেটাও খুব ভালো একটা ব্র্যান্ড থেকে রিলিজ হয়েছে, সেটা সেমারু থেকে আমার গান, খুব নামকরা ব্র্যান্ড, ভীষণ বড় একটি ব্র্যান্ড। তো সেখান থেকে এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা। হিন্দি ভার্সনই শুধু? হিন্দি। তো এখনো কিছু নিজের লেখা গান আমি ওখানে রেকর্ড করে এসেছি, সেটা এখনো রিলিজ হয়নি, ওটা আসবে আগামী দিনে। এবার সাথে সাথে আমার যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা কথা বলি যে অভিনয়টা আমার কিন্তু খুব প্যাশন ছিল, মানে আমার মানে জানতে পারলাম যে সুমিত দাসের হাত ধরে তুমি একটি সিনেমায় কাজ করেছো, ক্রিমিনাল বলে। জানি কি সুমিত দা আগে প্রচুর কাজ করেছেন, বাইসাইকেল কিক, জিজিবিশা, অন্যনা, জাবাজ, এবং প্রচুর সিনেমা উনি ডিরেক্ট করেছেন। এটাই হচ্ছে সুমিত দা। যাই হোক, আমরা আসছি, বলো এবার। হ্যাঁ, অভিনয়ের বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমার মা ভীষণ ভালো অভিনয় করতেন, তো ওই একটা চর্চা, মানে আমার মা ভীষণ ভালো আবৃত্তি করতেন, অভিনয় করতেন, তো ওই যে একটা বিষয় আমার সাথে ছোট থেকে, আমি ওই রকম একটা পরিবেশের মধ্যে আমি জড়িয়ে ছিল, মানে কোনোভাবে আমার সেই অভিনয়ের হয়তো বিভিন্ন মানে ওই যে মানে জীবনের চলার পথে সেই জায়গাটা হয়তো আমি পাইনি, বাট ভেতর একটা ইচ্ছে সবসময়তেই ছিল, তো সেটা আমার পূরণ হয় সুমিতদার হাত ধরেই। তো সুমিতদার সাথে যোগাযোগটা খুব মানে কি বলবো, মানে সেটা একটা হঠাৎ করেই,
রাস্তাতে, আমি সবসময় বলি যে সুমিতদা আমাকে রাস্তায় দেখেছে এবং সেখান থেকেই চুজ করেছে, এবং সেখান থেকেই তার প্রথম সিনেমা ক্রিমিনাল, সেখানে আমাকে কাস্টিং করা হয়। তো আমরা জানতে পারলাম যে আরো একটা ছবি সুমিতদা নিয়ে আসছেন, যেটা একটা ওমেন সেন্ট্রিক ফিল্ম, যেখানে তোমাকে কাজ করা হচ্ছে। এটা নিয়ে যদি কিছু বলো আমাদের। হ্যাঁ, আগামী দিনে আরেকটি সিনেমা হতে চলেছে, সেখানে আমাকে সুমিতদা একটি জায়গা দিয়েছে। সেইটা নিয়ে এখন আমার বেসিক্যালি অভিনয়টা সবটাই সুমিতদার হাত ধরেই। আমি এখনো সুমিতদার কাছে ক্লাস নিচ্ছি, শিখছি। অভিনয়ের তো অনেক ধরন, মানে অনেক কিছু শেখার আছে, তো সেই টেকনিক গুলো সুমিতদা আমাকে শেখাচ্ছেন নিজের হাতে। তো এটাই, এবং এই যে আগামী সিনেমাটা যেটা হতে চলেছে সেখানেও তাই, যে আমার ক্যারেক্টারকে আমি কিভাবে প্রেজেন্ট করব, তার কিছু কিছু টেকনিক, সেগুলো ওনার কাছ থেকে আমি শিখছি। এবং আর একটা আমার বিশেষ পাওনা, যে এই সিনেমাটাতে হয়তো আমি প্লেব্যাকও করব, তো সবটা মিলিয়ে আমার কাছে একটা বিশাল বড় একটা আনন্দের। আরো সম্প্রতি তুমি আরো কিছু কাজ করেছো, যদি একটু বলো। হ্যাঁ, সিনেমা আমি এরপরে আপনার একটা ওয়েব সিরিজ করেছি সংঘমিত্রাদির, আর একটাও সিনেমা ফিচার ফিল্ম করেছিলাম, এই আর কি। অভিনয়টা তো, এবং মেগাতে কাজ করেছি, স্টার জলসার একটি সিরিয়ালে কাজ করেছি। এইরকম অভিনয়টা তো আমার খুব রিসেন্ট, মানে খুব বেশি দিন হয়নি, তো এইটুকু সময়ের মধ্যে এই কাজটুকু আমি করেছি। তাহলে রেনিসা, এটা জিজ্ঞেস করবো যে মানে লেখালেখি, গান বাজনা, পাশাপাশি আবার অভিনয়ে জগতে প্রবেশ করা, মানে তুমি মানে কোন জিনিসটাকে মানে এগিয়ে রাখবে, এবং তোমার লক্ষ্যটা কোথায় মানে গিয়ে স্থির মানে হবে, এটা তুমি ভাবছো? হ্যাঁ, আমি মানে আমি যেটা পার্সোনালি মনে করি, অভিনয় তো অবশ্যই আমার ভেতরে, ওটা একটা প্যাশন, আমি বললামই। শুরুটা গান দিয়ে, এবং গানটা আমার ভালোবাসা, দুটোকেই আমি রাখতে চাই। যেরকম আগামী সিনেমাতে আমি অভিনেত্রীর হিসেবেও কাজ করব, আবার সঙ্গীত শিল্পী হিসেবেও কাজ করব। তো সিনেমা এমন একটা জায়গা যেখানে গান এবং অভিনয় এই দুটোকেই কিন্তু আমি পাশাপাশি রাখতে পারি, তো সেই জন্য আমার ইচ্ছা আছে দুটোকে নিয়েই চলার। একটা কথা জিজ্ঞেস করবো যে তুমি একটু আগে উল্লেখ করলে যে যখন তুমি লেখালেখি করতে আরম্ভ করলে, সেটা যখন প্রকাশ্যে এলো, অনেক লোকই চেয়েছিল যে এটা যাতে তুমি না করতে পারো, তুমি যেটা জানালে। আমি এটা জিজ্ঞেস করবো যে এই রিসার্চ প্রসেসটা কি করে শুরু হলো, মানে তোমার যেহেতু মানে একটা স্যাড স্টোরি বিহাইন্ড দি ব্যাক রয়েছে, এখান থেকে কি উৎপত্তি, না আগে থেকেই এরকম ভাবনা ছিল বা লেখালেখি করতে? হ্যাঁ, মানে যে সময়টাতে আমি গানটা একদমই করতে পারতাম না, গান থেকে একদম টোটালি ডিটাচ ছিলাম, সেই সময়টাতে আমি অ্যাজ এ হাউসওয়াইফ আমি ঘরে নর্মালি লিখতাম, এবং সেই লেখা কোনোদিন কাউকে জানায়ও নি, কেউ জানতেও পারতো না, নিজের আপন মনেই লিখতাম, আবার সেই কোথায় চলে যেত, মানে এরকম একটা ব্যাপার। তো ফার্স্ট যেটা আমার লেখাটা সামনে আসে, সেটা সুরজিৎ ঘোষের হাত ধরেই আসে, কারণ তার সাথে আমার কোন একটা লেখার আদান প্রদান হয়েছিল, সেখান থেকেই সে বুঝতে পারে যে আমার লেখাটা আসে। হ্যাঁ, তো সেখান থেকেই তার একটা প্রেশার আমার উপরে ছিল যে করতেই হবে। হয় না যে গুড মেন্টর, গ্রুমার যে হয়, সে সঠিক পথটা দেখায়, মানে কোন পথে গেলে আমি এগোতে পারবো, এই পথ দেখানোর মানুষ তো দরকার, মানে আমরা টর্চ বিয়ারার বলি আর কি। এই জায়গাটাতে সুরজিৎ ঘোষ অবশ্যই স্টার্টিং আমার, আর অভিনয়ের ক্ষেত্রে তো সুমিত দাস, সে আজকে আমাকে পথ দেখাচ্ছে যে কোন দিকে আমি যাব, কিভাবে কি করা যায়, কিভাবে করলে মানুষ আমার অভিনয়টাকে আরো অনেক বেশি ভালোবাসবে, পছন্দ করবে, এটাই। মানে পাশাপাশি ধরো সুমিতদার এই ফিল্ম যেটা আসতে চলেছে, সেখানে তোমাকে গান গাওয়ার সুযোগও মানে দেওয়া হচ্ছে, তো সুমিতদার তরফ থেকে কোনো কি মানে ইনস্ট্রাকশন তোমাকে দেওয়া হয়েছে যে সিচুয়েশন এরকম থাকবে, গানটা তুমি লেখো এবং গানও গাও, মানে এরকম কিছু আছে? লেখার কি জায়গাটা দিচ্ছে? না, জানি না, আমি সুমিতদাকে জিজ্ঞেস করিনি, তুমি লেখো তাই বললাম। না, সুমিতদার তরফ থেকে সবসময়তেই এটা থাকে যে আমি যাতে আমার প্রকাশটা আমি যাতে করি, মানে আমার যেহেতু আমি লিখতে পারি, তো সবসময়তে সেটা থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমারই থাকে, না থাক বাবা আমি করবো না, মানে এরকম একটা ব্যাপার থাকে, সুমিতদার তরফ থেকে থাকে। তবে এই গানটার ক্ষেত্রে, এই সিনেমার গানটার ক্ষেত্রে আমি করছি না, লেখাটা আমি লিখছি না, আমি লেখাটা লিখছি না, আর গানটা গাওয়ার জন্য আমাকে বলা হয়েছে, এটাই আপাতত, এটাই।
আর তোমার ফেভারিট যদি মানে সিঙ্গার ধরা হয় সে কে হতে পারে, অথবা ফেভারিট অ্যাক্ট্রেস যদি আমি জিজ্ঞেস করি সে কে হতে পারে আর কি? দেখুন, অ্যাক্ট্রেস বা সিঙ্গার তো প্রচুর আছে, মানে আপনি আমাকে এটা বলুন যে আপনি কোন সময়ের সিঙ্গার। এখন যেহেতু তুমি মানে উঠছো আর কি, তো এই সময়কার মানে কাউকে কি তুমি ফলো করো? আমি ফলো কাউকে করি না, আমি আমার মতো গাই। হ্যাঁ, যে গান গাইতে গেলে যেটুকু প্রয়োজন, যে জিনিসগুলো জানতে হবে বা যে টেকনিক গুলো ফলো করতে হবে, আমার যেটুকু আমার গ্রুমারের কাছ থেকে আমার শেখা বা উনি যা বলেছেন সেই অনুযায়ী যেটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি এটা করি। গান অনেক আর্টিস্টের গান আমি শুনি, সে প্রচুর আর্টিস্ট আছে, নতুন মানে পুরনো সব মিলিয়ে প্রচুর আর্টিস্টের গান আমি শুনি। উল্লেখ করো কেন, তুমি তো বললে প্রচুর গান আমি শুনি। রিসেন্টলি যার গান আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে মেঘলার গান আমার খুব ভালো লাগে। ইমনের গান তো ভীষণই ভালো লাগে। আর বাকি তো শ্রেয়া ঘোষালের তো আলাদা করে বলার কিছু নেই, সবাই ভালোবাসে, এই আর কি। এরকম যদি অ্যাক্টিং এর কথা জিজ্ঞেস করি, মানে কোনো অ্যাক্ট্রেস তোমার পছন্দের? অ্যাক্ট্রেসও অনেকেই আছে, যেটা হচ্ছে মানে এখনকার যদি অ্যাক্ট্রেস বলা হয় এই মুহূর্তের, তো আমার ভালো লাগে শ্রাবন্তীকে একদম। মানে ওকে সিনেমাগুলো দেখা হয়, ফলো করা হয়? হ্যাঁ, কিছু দেখা হয়, সবসময় সবকিছু তো সম্ভব হয় না, কিছু দেখা হয়। শ্রাবন্তীকে ভালো লাগে। শ্রাবন্তীর যে দিকটা আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে না, মানে ওর অ্যাক্টিং এর মধ্যে কোনো মানে মনে হয় না যে ওকে শিখিয়ে ব্যাপারটা, মানে খুব মানে ন্যাচারাল, খুব ক্যাজুয়াল একটা অ্যাক্টিং আমার মনে হয়। একটা কথা জিজ্ঞেস করবো যে টলিউডে এখন মানে ডামাডোল অবস্থা, কোনো ফিল্মই সেইভাবে মানে চলছে না। একমাত্র দেব চেষ্টা করছে, জিৎ এগিয়ে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে তুমি যেরকম বলতে চাইছো যে না, আমি কেরিয়ার মানে অ্যাক্টিং এ যদি আমি যাই তাহলে হয়তো কিছু একটা হতে পারে। বক্স অফিস রিপোর্ট দেখো, কোনোটাই এনকারেজিং না কোনো সিনেমারই। একটা সিনেমা হয়তো চলে গেল, বছরে একটা হয়তো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি কি করে মানে ভরসাটা রাখছো? অ্যাকচুয়ালি আমার গানের যে কেরিয়ার, মানে আমার কেরিয়ারটা স্টার্টিংটাই এমন টাইমে হয়েছে, মানে আমি যখন এগোতে শুরু করলাম নতুন করে, সবটাই ডামাডোলের অবস্থা থেকেই আমার শুরু। সেই জন্য আলাদা করে আমি আর সেইভাবে কিছু ভাবি না। আমি মনে করি যেটুকু সামনে আমার কাজ আসবে আমি সেটাকে প্রপারলি করব। হ্যাঁ, সেই অনুযায়ী মানুষ আমাকে চিনুক, জানুক, আমার অভিনয়কে, আমার গানকে তারা ভালোবাসুক, এইটুকুই ভাবি। আর আগামী দিনে তোমার কি কি কাজ আসছে সুমিতদার কাজটা ছাড়া? সুমিতদার কাজটা ছাড়া আপাতত কিছু শুটের কাজ, মানে মডেলিং শুটের কিছু কাজকর্ম আছে, আর বাকি মেগার কিছু কাজকর্মের কথাবার্তা চলছে। সেইগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলতে পারবো না যে কনফার্ম। তোমার কবিতা তো না শুনলেই নয়, তোমার সাথে এখন কথা বলছি তো একটা হয়ে যাক। সেদিনের মতো আজও ঝড় বৃষ্টি এসেছিল। কখনো কি ভেবেছ একদিন যদি চাঁদ না ওঠে, সূর্য না আসে আকাশে? আমি তো রোজ আসি তোমার কাছে আকাশ হয়ে। আধিক আকাশ, আধিক আধার, এই তো জীবন। আমি পুতুল, তুমিও। এই খেলাঘরে মেতেছি কাটাকুটিতে। জীবন সে তো সবার, কজন হারে আমার মতো। দারুণ দারুণ। আর আরেকটা রিকোয়েস্ট রাখবো তোমার কাছে, যে বম্বেতে যে প্রজেক্টে তুমি কাজ করেছো তার 2 লাইন। আচ্ছা, যেটা শেমারু থেকে রিলিজ হয়েছে তারই 2 লাইন করছি। তু হে মেরা দিলবার, তু হে মেরা জাদুকর, তু হে মেরা हमसफर और तू है बेखबर, तू है मेरा दिलबर, तू है मेरा जादूगर,
तू है मेरा हम सफर और तू है बेखबर आजा आजा मेरे हम सफर आजा आजा मेरे हम सफर कर तो ना आए तो मर ही जाएंगे हम। বাহ, খুব ভালো। রেনিসা, এই মুহূর্তে তোমাকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাইবে? তাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা যে আমার এই জার্নিটাতে সবাইকে সাথে চাই, সবার ভালোবাসা ব্লেসিংস এটা আমার সব সময়ের জন্য দরকার। এটাই এইটুকুই, সাথে থাকবে, পাশে থেকো, আমার কাজগুলোকে সকলের মধ্যে একটু ছড়িও, আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সাহস, যে একটা মনের জোর, সেটা যেন সবসময় তোমাদের কাছ থেকে পাই, এইটুকুই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নিশা, আমার সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।